8 আগস্ট বিশেষ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। একই সাথে মিথ্যা মামলা বন্ধে ফৌজদারি কার্যবিধির 173-এর এই ধারা পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গেল 25 জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। আর সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন 8 আগস্টকে ঘোষণা করা হয়েছিল নতুন বাংলাদেশ দিবস হিসেবে। এছাড়া রংপুরের পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার দিন 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়। তবে এই পরিপত্র জারির পর থেকেই 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি তুলেন এনসিপির 3 শীর্ষ নেতা সহ অনেকেই। এর প্রেক্ষিতে এ দিনটিতে বিশেষ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে আসে উপদেষ্টা পরিষদ। জুলাই গণ অভ্যুত্থানের সেলিব্রেশন সংক্রান্ত এটা অলরেডি উনি প্রেস স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছেন, এটার ব্যাপারে আমি কিছু বলছি না। এদিকে 3 বছরের জন্য বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের শাখা খোলার বিষয়ে করা সমঝোতা স্মারক অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকার আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যে কোনো ক্ষেত্রেই ঘটে, তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি OHCHR-এর যে লোকাল অফিসটা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে মামলা বাণিজ্য বন্ধে ফৌজদারি কার্যবিধির 173-এর এ ধারা সংশোধনের সিদ্ধান্ত হয়। এতে ভুয়া মামলায় আসামিরা প্রাথমিক তদন্তে রেহাই পাবেন বলে জানান আইন উপদেষ্টা। এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন, তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সরকার মর্মাহত। এই ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কাজ এগিয়ে নেয়ার আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। ভালো থাকেন সবাই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 36 দিন ব্যাপী জুলাই আন্দোলনের বর্ষপূর্তি কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। 3 আগস্ট ছাত্র জনতার ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করবে দলটি। সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 1 জুলাই থেকে দেশব্যাপী পদযাত্রা দিয়ে এই কর্মসূচি শুরু হবে। চাকরিতে কোটা বৈষম্য দূর করার দাবিতে উত্তাল রাজপথ। 2024 সালের 16 জুলাই আবু সাইদের আত্মত্যাগের পর বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। 3 আগস্ট ছাত্র জনতার এক দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের সূচনা হয়। 5 আগস্ট এক বছর আগে প্রবল প্রতিরোধের যে মহাকাব্য রচিত হয়েছিল, বছর ঘুরে দুয়ারে সেই রক্তাক্ত জুলাই। আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা দল এনসিপি বর্ষপূর্তি উপলক্ষে ঘোষণা করেছে 36 দিনের কর্মসূচি। 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আন্দোলনকারীদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্রের। সরকার সেই দাবি পূরণের আশ্বাসও দিয়েছিল। আবারও সবাইকে আহ্বান জানাবে এনসিপি, এবার কেউ না আসলেও হবে ইশতেহার পাঠ। আমি মনে করব যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা আর কারো উপর নির্ভরশীল নই, ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব। পরবর্তীতে সরকারের একটি দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করা। বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন পূরণ নিয়ে সদ্য বিদায়ী নেতৃত্বের কারো কারো আক্ষেপ নিয়ে মন্তব্য করেনি এনসিপি নেতারা।
অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে, কোন প্রক্রিয়া শেষ হবে এবং পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট লাগবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শহীদ আবু সাইদের মৃত্যুর দিন 16 তারিখে জুলাই সনদে স্বাক্ষরের পরিকল্পনা আছে, তবে তা না হলেও 1 মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। 3 দিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন এবং বৈঠক শুরুর আগে কমিশনের পক্ষ থেকে ডক্টর আলী রিয়াজ জানান, পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে কমিশন আগের জায়গা থেকে সরে এসেছে। রাজনৈতিক দলগুলোর অনেক প্রস্তাবনা গ্রহণ করেছে, তাই দলগুলোকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। আর সবশেষ বৈঠকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হয়। জামায়াত বলছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ একটি স্থায়ী কমিটি থাকা প্রয়োজন। কেউ কেউ এটিকে নির্বাহী কমিটির ক্ষমতা খর্ব করার কথাও বলছেন, কিন্তু আগেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ ছিল না। সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য নিয়োগ কমিটি না করার শর্তে একজন ব্যক্তি 10 বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ মেনে নেয় বিএনপি। ঐক্যমত্য হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে, সাধারণভাবে আমরা ঐক্যমত্য হয়েছি রাষ্ট্রপতি গোপন ব্যালটে নির্বাচনের বিষয়ে। প্রধানমন্ত্রীর প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে, তার নির্বাহী ক্ষমতার বাইরে তার নিয়োগের ব্যাপারে কমিটি করা দরকার। এক ব্যক্তি, এক পরিবার এবং এক দলের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে রাষ্ট্র কোথায় গিয়ে ঠেকতে পারে। অতএব সেই বাস্তবতায় যদি আমরা শিক্ষা না নেই, তাহলে যেটা হবে ওই একই কাঁথে আমরা আবার পড়ব। একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশন কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে। আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারব। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। সংখ্যানুপাতিক হারে নির্বাচন চেয়ে দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে একটা গোষ্ঠী। পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত চলছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে সব অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত, তাই নতুন দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। আর বিএনপি পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই, কইতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। আগামী দিনে নির্বাচনী সুবিধা নেয়ার জন্য ধর্ষণের সমাধান না করে মিথ্যাচারের মাধ্যমে রাজনীতিকরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব ও শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। 1 ঘণ্টার সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সমস্যার সমাধান না করে মিথ্যাচারের মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়াও আওয়ামী লীগ আবারও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন। বলেন, বৈঠকে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, কমিশনের প্রস্তুতি ও সরকারের প্রস্তুতির বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। বাংলাদেশ কানাডার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, আগামী দিনের বাংলাদেশ কানাডার সম্পর্ক কি হবে, কোথায় কোথায় আমরা কাজ করার সুযোগ থাকবে। মিথ্যাচারের মাধ্যমে রাজনীতিকরণ, সত্যর মধ্যে না, মিথ্যাচার করার মধ্যে, এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতার অপকর্ম বিএনপির উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গঠিত উপকমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ঘটনা পুঁজি করে সরকার ও বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি। এ সময় রিজভী জানান, 1 জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবার, গুম খুনের শিকার পরিবার, সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আর এতে যুক্ত হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মুরাদনগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে, ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। তাদের বিচার করুন, কিন্তু সেটা না করার কারণে, সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী চিকিৎসাধীন থাকায় তাকে আজ আদালতে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। ভোররাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। এছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় গ্রেফতার 4 জনকে আজই আদালতে নেওয়া হবে। এদিকে ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে আইন উপদেষ্টা জানিয়েছে। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ মামলা নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। ঘটনার একটি ভিডিও ভাইরালের পরপরই নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় মূল আসামি ফজর আলীকে। গ্রেফতারের পর ফজরকে নেওয়া হয় কুমিল্লায়। পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে সুমন, রমজান, আরিফ ও অনেক নামে 4 জনকে আটক করে পুলিশ। ফজর আলীর রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। বর্তমান সে কোন দল করে তা আমার এখনো বোধগম্য নয়। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যেহেতু একটি মামলা, ধর্ষণ মামলা হয়েছে এবং এটি তদন্ত চলছে, তদন্তের পর্যায়ে যদি জানা যায় এই ঘটনার অন্য কোনো মোটিভ আছে কিনা কিংবা এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরা সবাইকে আইনের আওতায় আনবো। এদিকে ওই নারী মামলা তুলে নিতে চান বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের। এজন্য কেউ তাকে চাপ দেয়নি বলেও দাবি তার। মামলা রাখ করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখিয়া আমার তো মান সমান দেখিয়া আছে কেউ কি করে আপনার আমার কোনো চাপ আমার কেস কই চাপ দেন এখন আমি সম্পর্ক ছিল টাকা পয়সা নিয়ে কথা হইছে। আমি আপনাকে বলতেই আছি টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। মুরাদনগরের ঘটনায় ভুক্তভোগীকে আইনি সহায়তা দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটাও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব। ধর্ষণ মামলায় বলা হয় গেল 26 জুন রাতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করা হয়। সে সময় এলাকাবাসীর হাতে আটক এবং মারধরের শিকার হয় অভিযুক্ত ফজর আলী। পরে পালিয়ে যায় সে। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষ সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নোয়াখালীর এক কিশোরীকে রাঙামাটিতে তুলে নিয়ে 5 মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পরে অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ির শাঁকতলা বাজারে যৌথ অভিযান চালিয়ে জাহেদ হাসানকে গ্রেফতার করা হয়। হাটহাজারী থানায় হস্তান্তর করা হয় তাকে। আর এজাহারে উল্লেখ, হাতিয়ার বাসিন্দা ভুক্তভোগী কিশোরী। অভিযুক্ত জাহেদ আর তার প্রতিবেশী এবং 3 সন্তানের জনক সে। গত 6 জানুয়ারি ভিকটিমকে অপহরণ করে কাপ্তাইয়ে নিয়ে যায় জাহেদ। সেখানে প্রায় 5 মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। গত 18 জুন ওই কিশোরী উদ্ধার হন। পরে আদালতে মামলা করে তার পরিবার। দ্বিতীয় দিনের মতো চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। নীতি নির্ধারকদের সাথে আলোচনায় বসা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে অনতিবিলম্বে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। আর তা না হলে জনগণ অর্থনীতি সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে। সকাল 9টা থেকে বিভিন্ন করাঞ্চল থেকে আসা কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন রাজস্ব ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। ঐক্য পরিষদের মহাসচিব জানান এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। সময় নির্দিষ্ট হলেই প্রতিনিধি দল সচিবালয়ে যাবে। এদিকে এই কর্মসূচির প্রভাবে ব্যবসা বাণিজ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। 22 জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন চেয়ারম্যান অপসারণের 1 দফা দাবিতে রূপ নিয়েছে। এদিকে 2 দিন ধরে শুল্ক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দর অচল।
স্থবির হয়ে পড়েছে আমদানি রফতানি বাণিজ্য। পণ্য খালাসের রফতানি বন্ধ থাকায় ইয়ার্ডে ও আইসিডিতে কন্টেইনার জট তৈরি হয়েছে, রাজস্ব আদায় হচ্ছে না। আর এমন কর্মসূচি দীর্ঘায়িত হলে অর্থনীতিতে মারাত্মক ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। আমদানি পণ্য ডেলিভারি নেওয়ার জন্য দুদিন ধরে চট্টগ্রাম বন্দরের বাইরে অপেক্ষায় এসব লরি কাভার্ড ভ্যান। কাস্টমস হাউসে শুল্কায়ন বন্ধ থাকায় পণ্য খালাস হচ্ছে না বন্দরেও। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 4 থেকে 5,000 কন্টেইনার ডেলিভারি হলেও দুদিন ধরে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে এখন তা শূন্যের কোটায়। পোশাক শিল্পের 3,500 কন্টেইনার রপ্তানি পণ্য আটকে আছে। বন্দরের অভ্যন্তরে এবং 19টি প্রাইভেট আইসিডিতে তৈরি হয়েছে রেকর্ড কন্টেইনার জট। বহির্নোঙরে পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় থাকা জাহাজের সংখ্যাও বাড়ছে। ডেলিভারি টোটালি নাই এবং আমাদের এক্সপোর্ট শিপমেন্টও বন্ধ কমপ্লিটলি। টোটাল একটা স্থবিরতা বিরাজ করছে। তো এই অবস্থা চলতে থাকলে আমাদের যে আমদানি কন্টেইনার এগুলো জমতে থাকবে, এক পর্যায়ে আমাদের ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাবে এবং সর্বোপরি চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম স্লো হয়ে যাবে। এদিকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনেও কার্যত অচল চট্টগ্রাম কাস্টমস হাউস। সব কক্ষ তালাবদ্ধ, শুল্কায়ন কার্যক্রম ও রাজস্ব আদায় কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। ঈদের ছুটি গেল 10 দিন, এটা এখনো কন্টেইনার জটই সূত্র নাই চিটাংপুর থেকে। তাহলে এর মধ্যে আবার আরেকটা জট, তাহলে এটার একটা পুরো একটা হজবরল অবস্থা হয়ে গেছে। জাহাজ থেকে যেগুলো নামতেছে কন্টেইনার সেগুলো ওইভাবেই করে আছে, কিন্তু ডেলিভারি হচ্ছে না। যেগুলো মাল কন্টেইনার থাকতেছে এগুলো তো প্রতিদিন নিয়মিত শিপিং এবং ফুডের ড্যামারেজ বাড়তেছে। চিটাং বন্দর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন যখন বন্ধ হয়ে যাবে তখন খাদ্যের দাম অটোমেটিক দাম বেড়ে যাবে। ওরা লাগিয়ে গেছে, কিন্তু কষ্ট আছে তো জনগণ, কষ্ট আছে আমরা সিএনএফ কর্মকর্তা বা আপনার ইম্পোর্টার। টানা এমন কর্মসূচিতে আমদানি রপ্তানি বাণিজ্য সহ দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। দ্রুত পদক্ষেপ না নিলে পণ্য সরবরাহ চেইন ভেঙে পড়ার শঙ্কা তাদের। প্রতিদিন যে সকল ড্যামার্জ এগুলো তো আমার দেশে থাকবে না, এগুলো কিন্তু চলে যাচ্ছে দেশের বাইরে। এই যে আমাদের ফরেন কারেন্সি যে আসার কথা, সেখান থেকে আমার দেশ থেকে টাকাগুলি অন্য দেশে চলে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তা করা দরকার। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসকে রেকর্ড করছে। আমার মনে হয় এটি আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। এই অর্থনীতির প্রবৃদ্ধি আজকে ধ্বংস হয়ে যাবে যদি অনতিবিলম্বে এই কলম বিরতি বা শটডাউন যদি বন্ধ না হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম করে ক্রস ফায়ারে হত্যার দায়ে সাবের হোসেন চৌধুরী, সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া সহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানান বিএনপির মামলা সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। তিনি বলেছেন, 2015 সালে জনি জেলখানায় এক বন্ধুকে দেখতে যায়, সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে 2 দিন পর ক্রস ফায়ারে হত্যা করা হয়। তার শরীরে 16টি গুলির চিহ্ন পাওয়া যায়। আর মামলার এজাহারে বলা হচ্ছে, 2015 সালের 19 জানুয়ারি সকালে জনি ও তার সহপাঠী মঈন সহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে যায়। কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার পথে তাদেরকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে ডিবির ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়ে নির্যাতন চালানো হয়। আমার এই নুরুজ্জামান জনিকে একে একে এই বুকের ভিতরে 18টা গুলি করেছে। কেন করেছে, কে করেছে, আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি বর্তমান সরকারের কাছে। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি অনুমোদন করে 2018 সালে আপিল বিভাগের দেয়া রায় স্থগিত করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ। সকালে এই আদেশ দেন আপিল বিভাগ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাজদার হোসেন মামলার রায়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা 2017 প্রজ্ঞাপন আকারে 2017 সালের 11 ডিসেম্বর প্রকাশ করা হয়। 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে। দেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ESG বুট ক্যাম্প।
আগামী 25 থেকে 27 জুলাই গাজীপুরের ব্র্যাক সিডিএমে এই বুট ক্যাম্পে বিভিন্ন সেক্টরের 2 শতাধিক কর্পোরেট প্রতিনিধি অংশ নেবেন। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে আয়োজক ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ জানিয়েছে, বুট ক্যাম্পের উদ্দেশ্য হল কর্পোরেট খাতকে টেকসই ব্যবসা, সুশাসন, নৈতিকতার বিষয়ে সচেতন ও সক্ষম করে তোলা। বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এতে অংশগ্রহণ বা স্পন্সরশিপের আহ্বানও জানানো হয়েছে। বুট ক্যাম্পে থাকছে ওয়ার্কশপ, প্যানেল আলোচনা, সেশনে দেশি বিদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা। 25, 26 আর 27 তারিখে এখানে আমরা প্রায় 200টা কোম্পানি একত্রে করছি প্রথমবারের মতো। তার মানে হচ্ছে বাংলাদেশে ইএসজি এন্ড সাস্টেইনেবিলিটি নিয়ে যেহেতু খুব একটা ট্রেনিং হয়নি এবং এইটা এখান থেকে কিকস্টার্ট হতে যাচ্ছে। Really proud to say that it's an opportunity for me as well as those who will be participating in this program. দুদিনের যে ফুল প্রোগ্রামটা আমরা প্ল্যান করছি সেখানে বিভিন্ন এক্সপার্টস আসবেন যারা কিনা এস্টাবলিশড ইন দ্য মার্কেট। হাসপাতালে আপনজনের মৃত্যুর খবরে ছুটে এসে নিজেরাই প্রাণ হারালেন ট্রাকের চাপায় পিষ্ট হয়ে। মধ্যরাতে উত্তরায় মর্মান্তিক এই দুর্ঘটনায় একই পরিবারের 3 জন মারা যান, আর ঘাতক ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ। আপনজন হারানো স্বজনরা দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের 3য় বর্ষের ছাত্র ফাহিম রাতেই মামার মৃত্যুর খবর শুনে ছুটে যান খালাতো ভাই নাইম ও আরেক মামা জাভেদকে নিয়ে। উত্তরার হাসপাতালে মরদেহ দেখে 3 জনই ফিরছিলেন বাসায়। উত্তরা পূর্ব থানার পাশে থেকে সিএনজি নেবেন, এমন সময় বেপরোয়া ট্রাক তাদের 3 জনকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই। একই পরিবারের 3 জনের মৃত্যুর খবরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে আসেন স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা, চান সুষ্ঠু বিচার। 11:30 বাবাকে ফোন দিচ্ছে, হাসপাতালে আসেন, আপনি হাসপাতালে এত রাতে যাবো। রাতের মধ্যে সিএনজি পাই না পাই কোনো ঠিক নেই। আমি করছি সকালে যাবো, রাতে 3টার সময় ফোন আছে, রাস্তার মধ্যে লাশ পড়ে রয়েছে। সব আপন সব ওরা রাস্তার সময় ওদেরকে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, ধাক্কা মারা। ছোটাবু আমি আসবো, ছোটাবু আমি আসবো, কি বলবি? ফাহিমের মৃত্যুর খবরে মর্গে ছুটে আসেন আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও সহপাঠীরাও। 48 ঘন্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপের দাবি তোলেন তারা। একসাথে 3 জন মানুষ মারা গেছে, তো এটা একটা স্পট, মানে একটা মার্ডার বলা যায়, এটা কোনো অ্যাক্সিডেন্ট না। ফ্রেন্ড তো আমাদের মাঝে ফিরবে না, আমাদের আর কিচ্ছু চাওয়া নেই, আমাদের একটাই জিনিস বিচার লাগবে, আমাদের আর কিছু চাই। ও আমাদের মানে আমরা যে এত কিছু করলাম ছাত্ররা মিলে, ও শুরু থেকে শেষ পর্যন্ত ও ছিল। আজকে ওরই মতো ও সিস্টেম চেঞ্জ করার জন্য ও মানে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাথে এই জুলাই বলেন, আগস্ট বলেন, সব সময় অ্যাক্টিভ থাকছে। পুলিশ জানায় ঘাতক ট্রাক এবং চালককে আটক করা হয়েছে, তদন্ত করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রাত 2টার দিকে মানুষের থেকে ঢাকাগামী একটি পাথর ভর্তি ট্রাক আপনার 3 জন পথচারীকে আঘাত করলে তারা আমাদের 2 জনই ঘটনাস্থলে নিহত হয়, আর একজন হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করে। এদিকে বিজয় সরণিতে ভোর 4টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। পুলিশ জানায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এভাবে সড়কের প্রাণহানির ইতি দেখতে চান সবাই। আপনজনের প্রশ্ন, কবে থামবে এমন মৃত্যুর মিছিল? রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাদক বিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় মূল শুটার বাপ্পিকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি বিদেশি পিস্তল, 151 রাউন্ড গুলি আর বিপুল পরিমাণ ইয়াবা। গোয়েন্দা পুলিশ জানিয়েছে আটক প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক অভিযান পরিচালনার সময় পুলিশের দিকে ছোড়া গুলির ঘটনায় পর্যন্ত মোট 12 জনকে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা হয়েছে। গত 19 জুন পুলিশের উপরে গুলি ছুড়ে এই আসামিরা। 27 তারিখ রাতে দেশ পালানোর আগ মুহূর্তে বাপ্পিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 4টি অস্ত্র সহ যে ব্যাপক গুলি এবং তার 25 জনের মতো দলীয় সদস্য রয়েছে, যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি মাদক ব্যবসার কারবারিটা করে আসেন, এই মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ইতোপূর্বে তিনি জেল হাজতে ছিলেন মর্মেও আমাদের কাছে স্বীকার করেছেন। অস্ত্র এবং মাদক সহ ইতোপূর্বে পুলিশের হাতে ধরা খেয়ে 4.5 বছরের মতো তিনি জেলে ছিলেন মর্মে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের এই মামলা সহ মোট আমরা 11টি মামলা তার বিরুদ্ধে পর্যন্ত পেয়েছি। অস্ত্র মাদকের মামলা, তার সঙ্গী অন্যান্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইউনুস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো সোশ্যাল বিজনেস একাডেমিয়া সংলাপ 2025। মূলত শিক্ষা, টেকসই উন্নয়ন, সামাজিক ব্যবসাকে কেন্দ্র করে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন সরকারি উপদেষ্টা, শিক্ষাবিদ, ব্যাংকার, উদ্যোক্তারা। আয়োজনে বক্তারা বলেন, সোশ্যাল বিজনেস ও ইসলামের মূল মূল্যবোধের মিল রয়েছে, কারণ ইসলামও সততা, শ্রম ও সহমর্মিতার উপর জোর দেয়। এটি একটি বাস্তব পথ যার লক্ষ্য শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। অনুষ্ঠানের উদ্বোধন করা হয় সোশ্যাল বিজনেস সেন্টার, সাস্টেইনেবিলিটি সেন্টার, ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টার নামের 3টি নতুন কেন্দ্র। Social business belongs to the care economy, an economy not driven by greed but by compassion, not by what we can extract from the vulnerable, but by how we can stand beside them and help them rise. I humbly urge our universities, ask your researchers to research every case study that prioritize extraction over justice, replace it with a social business that solves a Bangladeshi specific problem. আমরা সব খবরের আরেকটি নিউজে যেতে চাচ্ছি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার বর্বরতম হামলায় নিহত হয়েছে 81 ফিলিস্তিনি। আহত 4 শতাধিক উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, আর বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল লক্ষ্য করে গোলা ছুড়েছে। আক্রান্ত গাজা সিটি, দেইর আল বালা, আল মাওয়াসি সহ বিভিন্ন এলাকা আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণহানির ঘটনা হয়েছে রাফা নাজারিম করিডোরে। আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজার 82% বেশি এলাকায় ইসরায়েলের সামরিক অভিযানের আওতায়। গত মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 6,84,000 ফিলিস্তিনি এবং আগ্রাসনে প্রাণহানির শিকার 56,400-র বেশি মানুষ। ইরানের সাথে সংঘাত থামার পর আবারও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার তেল আবিবের বিভিন্ন সড়কে হাজারো মানুষ জড়ো হন। জিম্মি মুক্তিতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর পদত্যাগের দাবিও তোলা হয়। ইসরায়েলি পতাকা, জিম্মিদের ছবি সহ নানা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই বিক্ষোভে উত্তাল ইসরায়েল। তবে গত 13 জুন ইরানের সাথে সংঘাত শুরুর পর পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। מנהיגים זוכרים שהם עובדים בשבילנו. לוחמי המוסד. গত 6 মাসে পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের হাজারের বেশি ঘরবাড়ি। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত আইডিএফ এর হামলায় এখন পর্যন্ত 55 জনের প্রাণ গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার জেনিন, তুলকারেম, নুর শামস শরণার্থী শিবির। জেনিনে পুরোপুরি ধ্বংস করা হয়েছে 6 শতাধিক বাড়ি। আরও বিপুল সংখ্যক স্থাপনা ও বসবাসের অযোগ্য বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তুলকারেম, নুর শামসের 4 শতাধিক স্থাপনা। দুটি এলাকায় ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত কমপক্ষে 2,500 ঘরবাড়ি। বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের বন্দরে সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর করা হয়েছে। দুপুরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই ঘটনা। ভুক্তভোগী জানায়, দেওয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার হাজি আলাউদ্দিনের পক্ষে বিদ্যুৎ কেন্দ্রের ওভারহোলিং পরিষ্কারের কাজ চালু করতে যান তিনি। সেখানে বিএনপি নেতা বজলু এবং তার সহযোগীরা মারধর করে মুকুলের পোশাক ছিঁড়ে ফেলে। পরে পুলিশ গিয়ে অর্ধবিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এদিকে বিএনপি নেতাকর্মীদের দাবি, ঠিকাদার হাজি আলাউদ্দিন আওয়ামী লীগ নেতা। বিগত সময় তার বাহিনী বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে। তার পক্ষে আতাউর রহমান মুকুল দালালি করছেন, আর তাই বিক্ষুব্ধ হয়ে মুকুলের উপরে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে। ফজলুর গ্রুপ আইসা আমাকে অকথ্য ভাষায় গালাগালি তো করছে, মারধর করছে, আমার পা ফাটায় ভেঙে ফেলছে, বিভিন্ন জায়গায় শরীরের তারাই করছে, আমার পাঞ্জাবি পায়জামা সমস্ত কিছু খুলে ফেলেছে। আওয়ামী লীগ সরকারের আমলে এই মুকুল বহিষ্কৃত, বিএনপি থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছে। কেন? সে ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিল। এখনো কোনো অত্যাচার নাই যে সে এই বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে করে নাই। শরীয়তপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন গোসাইরহাটের কোলচুরি পাতারচর এলাকার বাসিন্দারা। আর বক্তারা এ সময় বলেন, শরীয়তপুর ও বরিশাল জেলার সীমান্তবর্তী পদ্মা মেঘনা বেষ্টিত চরাঞ্চলে তাদের বসবাস। স্থানীয় সোহেল ব্যাপারী ও তার ভাই মুসলিম দীর্ঘদিন যাবৎ খনন যন্ত্রের সাহায্যে নদী থেকে অবাধে বালু উত্তোলন করছে। এতে করে নদীর তীর ভেঙে যাচ্ছে। খননে বাধা দেয় ভুক্তভোগীদের বাড়িঘরে অগ্নিসংযোগ
ভাঙচুরের অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন IBA ICC কম্পিটিশন অ্যাওয়ার্ড 2025 অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির 3 শিক্ষার্থী। আইন ও বিচার বিষয়ে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসের হেইগ শহরে। সকালে রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। বিশ্বের 45টি দেশ থেকে শিক্ষার্থীদের 88টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ থেকে অংশ নেয় শিক্ষার্থীদের মধ্যে ছিলেন সৈয়দ মাহিন, মাহমুবুর রহমান সোহাগ এবং সোনালী রাজবংশী। ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক দখলে 1,10,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার ইউক্রেনের সেনাপ্রধান এই তথ্য নিশ্চিত করেন। যুদ্ধের শুরু থেকেই মস্কোর জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ টার্গেট পোক্রোভস্ক। প্রায় 1 বছর ধরে অঞ্চলটি দখলের চেষ্টা করছে রুশ সামরিক বাহিনী, তবে সেনা ও পর্যাপ্ত অস্ত্র থাকা সত্ত্বেও পোক্রোভস্ক দখলে ব্যর্থ হয়েছে তারা। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে অন্যান্য ফ্রন্টেও। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ওডেসা শহরে মস্কো ড্রোন হামলায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। আর রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে হামলায় 3টি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে কিয়েভ। ভারতের পশ্চিমবঙ্গে রথযাত্রায় পদপিষ্ট হয়ে প্রাণ গেল কমপক্ষে 3 জনের। রোববার পুরীতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দির থেকে বের হওয়ার গেট। এর ফলে পূজা শেষে একটি গেট দিয়ে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করে অনুসারীরা। ক্রমে ভিড় বাড়তে থাকলে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়, বিশৃঙ্খলা শুরু হয়। পায়ের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে 3 জন প্রাণ হারান। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। Penalty!